গোপালের একমাত্র মেয়ে রাধিকা। ছোটবেলায় রাধিকার মা মারা যাওয়ার পরে গোপাল আর দ্বিতীয় বিয়ে করেনি, শুধুমাত্র রাধিকার কথা চিন্তা করে। রাধিকাকে কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি, নিজেই তাকে কোলে পিঠে করে মানুষ করেছে। কি হয়েছে বাবা? এভাবে দাঁড়িয়ে আছো যে, কিছু বলবে নাকি? হ্যাঁ মা, তোর সাথে একটু কথা ছিল। তা এভাবে দাঁড়িয়ে আছো কেন? বলো বাবা, কি বলবে? আসলে আমার তো অনেক বয়স হয়েছে, মাঝে মধ্যে শরীর খারাপ করে। আমি তোর জন্য একটা ছেলে দেখেছি, এখন তোর শুধু অনুমতির দরকার। তুমি আমার বাবা, তুমি আমার জন্য যেটা ভালো মনে করবে সেটাই আমার জন্য ভালো। অনুমতির কি আছে? আমি সবভাবে খবর নিয়েছি, ছেলেটা খুবই ভালো। কিন্তু বাবা, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? সবাইকে একদিন বাবার ঘর ছেড়ে স্বামীর ঘরে যেতে হয় মা। আর ছেলেটার বাড়ি বেশি দূরে নয়, আমাদের গ্রামে। আমার কোনো সমস্যা নেই বাবা, তুমি যেটা ভালো মনে করো। দুদিন পর বিকেলবেলা বিয়ের বিশাল বড় আয়োজন হয় গোপালের বাড়ির উঠোনে। গোপাল তার একমাত্র মেয়ের রাধিকাকে সুকান্তের হাতে তুলে দিচ্ছে। বিয়ে বাড়িতে অনেক লোকজন আছে। আমার একমাত্র মেয়ে, ছোটবেলা থেকে খুব আদর করে বড় করেছি, আজকে তোমার হাতে তুলে দিচ্ছি বাবা। আমি আপনাকে কথা দিচ্ছি বাবা, আমি কখনো আপনার মেয়েকে কষ্ট দেব না। আমার মেয়ে কোনো অন্যায় করলে সেটা আমাকে বলবে, কখনো আমার মেয়েকে কষ্ট দিও না, কেমন? কখনো আপনার মেয়েকে কষ্ট দেব না, আমি কথা দিচ্ছি। কখনো যদি মনে হয় আমার মেয়েকে তুমি রাখবে না, সেটাও আমাকে বলবে, কখনো কিন্তু অত্যাচার করবে না। ছি, কি যে বলেন, আমি শিক্ষিত ছেলে, এইসব কখনোই করব না, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? বাবার জন্য কোনো চিন্তা করো না, যখন মন চায় তুমি এখানে আসবে। বাবা, আপনার যখন মন চায় আমার বাড়িতে চলে যাবেন, কোনো সমস্যা নেই। অনেক বেলা হয়ে যাচ্ছে, তোমরা এখন বাড়ির পথে আগাও। সুকান্ত রাধিকাকে নিয়ে বাড়ির দিকে যাত্রা শুরু করে। রাতের বেলা সুকান্ত টাক মাথা নিয়ে ঘরে ঢোকে। এ কি? কে আপনি? আপনি এখানে কি করছেন? আপনি আমার ঘরে কি করছেন? কে আপনি? এখান থেকে বের হয়ে যান বলছি। এ কি, তুমি এভাবে চেঁচামেচি করছো কেন? আশেপাশের লোকজন কি ভাববে? আপনি কি আমার ঘরে এসেছেন কেন? এক্ষুনি বেরিয়ে যান বলছি, না হলে আমি আরো জোরে জোরে চেঁচামেচি করব। তুমি নিজেই তো আমাকে বিয়ে করতে রাজি হলে, এখন আবার কি হলো? আপনি নিশ্চয়ই আমার সাথে মজা করছেন, তাই না? আপনি কি সত্যি করে বলুন তো? আরে আরে, আমি তোমার স্বামী, একটু আগেই তো আমাদের বিয়ে হলো। তোমার মাথায় কি কোনো সমস্যা আছে নাকি? তোমার বাবা তো বলেনি। আপনি এসব কি বলছেন? আপনার মাথায় চুল কোথায়? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি যে টাক, সেটা জেনেই তো তুমি আমাকে বিয়ে করেছো, এখন আবার এরকম ভান করছো কেন? না, না, আমি তো জানতাম না আপনি ঢাক। তাহলে কোনোভাবেই আপনাকে বিয়ে করতাম না। আপনি আমাকে ঠকিয়েছেন। আরে, আমি তোমাকে ঠকাইনি, আমি তো বিয়ের আগেই জানিয়েছি সব কিছু। তার মানে কি আমার বাবা আমাকে ঠকালো? নিজের মেয়ের সাথে তিনি এমনটা করতে পারলো? রাধিকা কান্নায় ভেঙে পড়ে। তুমি এভাবে কেঁদো না, তোমার বাবা হয়তো তোমাকে জানায়নি, তবে আমি জানিয়েছিলাম। আমার কোনো দোষ নেই, বিশ্বাস করো, এটা কোনো বড় বিষয় না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, দেখবে। এটা অবশ্যই আমার জন্য বড় বিষয়। আমি আপনার সংসার করব না। আপনি অন্য ঘরে ঘুমান। এখনই ঘর থেকে বেরিয়ে যান। রাধিকা চেঁচামেচি শুনে লোকে কি ভাববে সে কথা চিন্তা করে সুকান্ত ঘর থেকে বেরিয়ে যায় এবং অন্য ঘরে নিজের ঘুমের ব্যবস্থা করে।
পরদিন সকালবেলা গোপাল বারান্দায় বসে আছে। রাধিকা কাঁদতে কাঁদতে সেখানে আসে। এ কি, কি হয়েছে মা? তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে বল। তোমাকে কি বলবো? তুমি আমার বাবা হয়ে আমার সাথে এমনটা করতে পারলে? কি হয়েছে মা? আমি কি করেছি বল। তুমি একটা টাকলা ছেলের সাথে শেষ পর্যন্ত আমার বিয়ে দিলে। এ তুই কি বলছিস? আমি তো কোনো টাক ছেলের সাথে তোর বিয়ে দিইনি। তুমি আর মিথ্যা বলো না, আমি সবটাই জানতে পেরে গেছি। কি আবোল তাবোল বলছিস? পাগল হয়ে গেছিস নাকি? সুকান্তর মাথায় তো যথেষ্ট চুল। কালকে রাতেই আমি দেখেছি সুকান্তের মাথায় যে চুল ছিল সেগুলো নকল চুল, হালকাভাবে লাগানো ছিল। এসব তুই কি বলছিস? তুমি আমার সাথে এমনটা কেন করলে বাবা? বিশ্বাস কর মা, আমি কিছুই জানতাম না। এই ছেলের খোঁজ দিয়েছিল তোর পাশের বাড়ির মালতী কাকিমা। সে তো ছেলেটাকে এ ব্যাপারে কিছু বলেনি। এখনই তার বাড়ি চলো। কিছুক্ষণ পর মালতী বারান্দায় বসে কাজ করছে। গোপাল ও রাধিকা সেখানে আসে। আমাকে অশান্তিতে ভাসিয়ে তুমি শান্তি করে এখানে বসে আছো? এ কি রাধিকা, কখন আসলি তুই? কালকে না গেলি, আজকেই চলে আসলি? চুপ করো তুমি। তুমি আবার রাধিকা রাধিকা করছো। আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছো তুমি। এসব কি বলছিস? আমি আবার কি করলাম? ওই যে ছেলে সুকান্ত, সে যে টাকলা, সেটা আমাদেরকে জানাওনি কেন? এটা আবার জানানোর কি আছে? ছেলে ভালো, পড়াশোনা করে, চরিত্র ভালো, টাক ছাড়া তো আর কোনো সমস্যা নেই ছেলের। এইটাই তো সবচেয়ে বড় সমস্যা, ওই ছেলেটা টেকো। আমি আসলে বুঝতে পারিনি, বলবো যে ভুলে গিয়েছিলাম। আমার জীবন মরণের প্রশ্ন, তুমি সেটা ভুলে যাও কিভাবে? এর জন্যই লোকে বলে মানুষের ভালো করতে নেই। ভালো ছেলে খুঁজে এনে দিলাম, এখন আমার দোষ। তুমি কাজটা মোটেও ভালো করনি মালতী, আমি বলে গেলাম। এখন কি হয়েছে? কি করবেন আমাকে? এই শাস্তি তো তোমাকে পেতেই হবে, মনে রেখো। যাও যাও, যা পারবে করে নিও, যাও তো এখান থেকে। গোপাল ও রাধিকা সেখান থেকে চলে যায়। রাতের বেলা মালতী ঘরে বসে আছে। রমেশ সেখানে আসে। মালতীর স্বামী রমেশ। রমেশ গ্রামে তেলের ব্যবসা করে। তার তেলের ব্যবসার আয় দিয়ে মালতীদের সংসার চলে। কি হয়েছে? তুমি এভাবে মনমরা হয়ে বসে আছো যে? আর বলো না, লোকের ভালো করতে নেই। কার ভালো করতে গিয়ে আবার বিপদ ডেকে এনেছো? আরে গোপালদার মেয়েটার বিয়ে দিলাম না? ছেলে ভালো, পড়াশোনা জানে, শুধু মাথায় একটা টাক। তার জন্য এখন এসে তারা আমার সাথে ঝামেলা শুরু করেছে। কি বলো? কালকেই না গোপালদার মেয়ের বিয়ে হলো। আরে সেই স্বামীর সংসার করবে না, সের জন্যই বাড়িতে চলে এসেছে। আমার সাথে এখন এসেই ঝগড়া শুরু করে দিয়েছে। আরে তুমি এসব করতে যাও কেন বলো তো? এইসব করে তো কিছু বাড়তি আয় রোজগার হয়, সংসার চালাতে কত খরচ তা তো জানে না। তোমার সাথে আমি তো কথা বলে পারবো না। তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। পরদিন সকালবেলা রাধিকা ও গোপাল বারান্দায় বসে আছে। সুকান্ত টাক মাথা নিয়ে সেখানে আসে। তুমি আমার এখানে এসেছো কেন? একটু বোঝার চেষ্টা করো, এখানে তো আমার কোনো ভুল নেই, আমি তো সবটা জানিয়েছি। এখানে তোমার কোনো ভুল নেই, ভুলটা হচ্ছে আমার। আমি নিজে যাচাই বাছাই করিনি। ওই ঘটকালি করেছে যে মহিলা, সে কিছু জানায়নি। আরে সেটা তো আমার দোষ না, আর আশেপাশে লোক আমাকে নানান কথা শোনাচ্ছে। যা হবার তা তো হয়ে গেছে মা। এখানেও তো লোকজন আমাকে কথা শোনাচ্ছে। শেষ পর্যন্ত আমি কি টুকু বেটার সাথে সংসার করব? যা হয়েছে তা হয়েছে, এসব ভুলে যা মা। শোনো টেকো জামাই, একটা শর্তে তোমার সাথে যেতে পারি।
কি শর্ত বলো? আমি সব শর্ত মেনে নিতেই রাজি। যে করেই হোক তুমি ওই মহিলাকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তুমি কোনো চিন্তা করো না, সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও। সুকান্ত তাৎক্ষণিক মালতীকে সায়স্তা করার উপায় নিজের মনে মনে ভেবে ফেলল। 7 দিন পর সকালবেলা রমেশ বারান্দায় বসে আছে। মালতী সেখানে আসে। কি গো, কি হয়েছে তোমার? কদিন ধরেই দেখছি ব্যবসায় মনোযোগ নেই। আজকেও তো দোকান বন্ধ করে বাড়িতে বসে আছো, কি হয়েছে? কি আর করব, কোনো বেচা কেনা নেই, দোকান খুলে কি লাভ? কি বলো? তোমার বেচা কেনা তো সব সময় ভালো চলতো, হঠাৎ কি হলো? তোমার জন্য আজকে আমার এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমি আবার কি করলাম? তুমি রাধিকাকে রাগিয়ে দিয়েছো। এখন তার জামাই সুকান্ত আমার দোকানের পাশে একটা দোকান দিয়েছে, সবাই তার দোকানে যাচ্ছে। এসব তুমি কি বলছো? সেই একটা টেকো লোক, তার দোকানে যাবো কেন লোকজন? তোমার মাথায় তো চুল ভরা। সবাই ভাবছে যার মাথায় টাক পড়েছে সে টাক নিয়ে বেশি চিন্তিত। তার তেল ভালো, এবং শুনলাম তার তেল নাকি শহর থেকে আনে, ভালোই কাজ দিচ্ছে। তাহলে এখন কি হবে? তুমি কি করবে সেটা ভালো করে তুমি চিন্তা করো, তা না হলে ভিক্ষে করতে হবে, ভিক্ষে। দুজনে চিন্তিত হয়ে পড়ে। এ কি ভাগ্য আমার, সবাই আমার বাড়িতে। তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও। কেন? আপনারা কি করেছেন? আরে ক্ষমা করব কেন? রাধিকা মা, আমি তোমার সাথে অন্যায় করেছি। সুকান্ত বাবা, তোমার সাথেও অন্যায় করেছি। তাই বলে তোমরা আমাদের পেটে লাথি মেরো না। তখন তো বলেছিলে বড় গলায়, যা পারো করে নাও, এখন কি হলো? থাক মা, মালতী নিজের ভুল বুঝতে পেরেছে, ওকে ক্ষমা করে দে। তার মানে কি আমি আমার ব্যবসা বন্ধ করে দেব? তুমি শিক্ষিত মানুষ বাবা, তুমি চাইলে অন্যান্য ব্যবসা করতে পারবে, কিন্তু রমেশ তো পারবে না। তুমি কি বলো রাধিকা? যাক বাবা, যেহেতু এত করে বলেছে তাই তোমাদের ক্ষমা করে দিলাম। তবে মনে রেখো, দ্বিতীয়বার এই ভুল করলে কারোর সাথেই আর কোনো ক্ষমা নেই। এমন ভুল আর কখনো হবে না, কথা দিচ্ছি। রাধিকা ও সুকান্ত মালতীদেরকে ক্ষমা করে দেয়। যখন তারা তাদের নিজেদের ভুল বুঝতে পারে এবং সুকান্ত টেকো জামাই হলেও রাধিকাকে সব সময় সুখে রাখে।